আরে মিথ্যা সত্য ভবিষ্যৎ আমি বলতে পারবো না, কিন্তু আপনি এটা করে সংশোধন করার সুযোগ আছে। আপনি বাদ দিয়ে নতুন আনবেন। রাজ্জাকি ভাই, আপনি যদি একটা মিথ্যা লেন্স দিয়ে গোটা দুনিয়া দেখেন, দুনিয়াটা আপনার কাছে মিথ্যা মনে হবে। মিথ্যা লেন্স মানে বুঝলাম না। মানে আপনি সবই মিথ্যা মনে হয়, এই লেন্সটা তো মিথ্যা হয়ে গেল। এমন যদি কোনো পরিস্থিতি হয় যে আপনারা বাধ্য হইতেছেন, তখন করবেন, নয়তো করবেন না। এটা তো হচ্ছে কি, আপনি যে কোনো ফর্মে জিতে গেলেন, বাধ্য হওয়া আর আন্তরিকতা। এখন আপনি তো ভিতরের খবর করলে তো ডে ওয়ান করবেন, আন্তরিকভাবেই তো করবে বলে আমি নিশ্চিত করে বলি। কালের কণ্ঠের যুগ্ম সম্পাদক সাইদ খান। সাইদ ভাই, স্বাগত জানাই অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। আমরা কথা বলবো সমসাময়িক রাজনীতি এবং আমাদের বর্তমান সরকারের 3 মাস পূর্তি হয়ে গেল, 3 মাস শেষ হলো। আমরা 100 দিনের অনেকগুলো পরিকল্পনা জানি। আমি প্রথমে আবহাওয়া রাজ্জাকের কাছে জানতে চাই যে নতুন একটি সরকারের যে 3 মাস অতিক্রান্ত হলো, অবশ্যই মানে বহুল প্রত্যাশার চাপ আছে একটা, এবং বাংলাদেশে একটা স্মরণকালের একটা বড় বাজেট অতি সম্প্রতি উত্থাপিত হয়েছে এবং সেই বাজেটেও অনেক চ্যালেঞ্জ আছে। তারপর আপনি প্রথমে একটু জিজ্ঞেস করি, সরকারের এই 3 মাসকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? শুনেন, খারাপটা বলা ভালোটা বলা বিষয় না, বিষয়টা হচ্ছে যে সরকার যে আপনার প্রত্যাশার কথাটা বলেন। আমার প্রত্যাশার কথা যেটা বলবো, 100 দিনের মধ্যে যেটা আছে, যেই ব্লেমগুলো তাকে নিতে হবে 100 দিনের মধ্যে। একজন মন্ত্রী যখন বলতেছেন সমঝোতার ভিত্তিতে টাকা নিলে সেটা চাঁদা নয়, যা খুশি তাই বলুক, আমার কিছু আসে যায় না, উনি যা বুঝাইছেন তা বুঝছেন। ডিবেট সারাদিন করতে পারবেন এটা নিয়ে, কথাটা ভালো বলেন নাই। আরেকজন সম্প্রতি 8 দিন হাসপাতালে লাইসেন্স ক্যান্সেল করে দিয়েছেন, অপরাধের বিচার হইতে পারে, কিন্তু আপনি যখন লাইসেন্সটা বাতিল করে দেন, আপনার ভাবা উচিত ছিল এটা হাসপাতাল। যুদ্ধের সময় হাসপাতালে বোমা মারে না যদি ওই রাষ্ট্র পাগল না হয়। এটার ব্লেম কিন্তু আলটিমেটলি এটা কিন্তু রিপারকেশন হয়েছে বাজারে, মুখে আমরা যাই বলি না কেন, ভালো নজরে মানুষ নেয় নাই। তারপরে যদি আসেন, সম্প্রতি ভারত সফর করে একজন আসলেন, সেখানে ভারতের সাথে আমাদের যে বিষয়টা, ওই যে ইউটার্নের রাজনীতি, যেই রাজনীতির কারণে ইউনূস সাহেবের সময় ভারতের সাথে যে যেমন ছিল, যেই রাজনীতি তারেক রহমান সাহেব আসার পর, নির্বাচিত সরকার আসলে পরে অনেক কিছু ঠিক হয়ে যাবে, হয় নাই। ইভেন ভিসা শিথিলতাও হয় নাই। তখন মনে হইল যে ওই তারেক রহমান, যে খালেদা জিয়ার রাজনীতি তথা যদি ইউনূস সাহেবদের রাজনীতিও ধরি, সেই জায়গাটায় উনি আছেন। সেক্ষেত্রে এই যে ঘটনাটা ঘটলো, সেটা ভারতের সাথে যে সম্পর্কটা, এটা জটিল থেকে জটিলতর কইরা আসছেন। কথাগুলো কেন বলছি, তারপরে ধরেন একজন দায়িত্বশীল মন্ত্রী বলছিলেন নির্বাচন হওয়ার পর আর কোনো মব থাকবে না। নির্বাচন হওয়ার পর জীবিত লোককে পিটায় মারা হয়েছে কুষ্টিয়ার। এটা কেন কথাগুলো বলছি, তার 100 দিনের রাজনীতির ক্ষেত্রে নৌকার পানি যেদিক দিয়ে উঠুক, তলায় গিয়ে জমে। যেহেতু কালেকটিভ বডি এই সমস্ত সরকারের সময়, সুতরাং যেখান থেকে যে যা কিছু করুক, ব্লেমটা টপের কাছে চলে যায়, সেসারটা তাকে দিতে হবে। এইবার আসেন বাজেট। বাজেট আমি বুঝি না, আমি অর্থনীতিবিদ না। আমি খুব রেসপন্সিবল লোকের মতো বলতেছি যে আমি অর্থনীতি বুঝি না, বাজেটও বুঝি না, শুধু এইটুকু বুঝি আয় ব্যয়ের হিসাব। ফ্যামিলিও বাজেট করে, রাষ্ট্রও বাজেট করে। ফ্যামিলির বাজেট হলো পকেটে টাকা আছে, তার উপরে কত খরচ করুম, কত জমাবো। আর রাষ্ট্রের বাজেট হলো আগে খরচেরটা তৈরি করে, যে আমার কোন কোন খাতে খরচ হবে আর আয়টা আসবে কোন কোন খাতে বলে, সেটা আমি ধরে নিলাম সমান সমান ব্যালেন্স। উনি কিভাবে আনবেন না আনবেন ওই বিতর্কে আমি যাচ্ছি না। এখানে আমি একটা সাজেশন দিতে চাই সরকারকে, শুনলে শুনবেন, না শুনলে না শুনবেন। এবং আমি দাবি করে বলতেছি আমার সাজেশনটা সুন্দর। আমি আবার রিপিট করছি, আমার সাজেশনটা সুন্দর হবে। উনি শুনলে শুনবেন, না শুনলে না শুনবেন, তার ব্যাপার। উনি 14,500 কোটি টাকা বাজেট করছেন ফ্যামিলি কার্ডে। এই ফ্যামিলি কার্ডে উনি 41 লক্ষ কার্ড দিবে, বা এই ধরনের একটা হিসাব নিকাশ আছে। কাকে দিবেন? ফ্যামিলির, পরিবারের মহিলাকে। কোনো সন্দেহ নাই, গ্রামগঞ্জ যদি একটা মহিলা মাস শেষে 2,500 টাকা পায়, ডেফিনেটলি বিশাল একটা টাকা তাদের কাছে আজও। এটার মানে হচ্ছে আমাদের অর্থনৈতিক দৈন্যতা কোন লেভেলে, সেইটাই অঙ্কটা ভালো। তারপর যদি সেই পরিবার মনে করে সবাই মিলে না এই টাকাটা খরচ করবো না, জমাবো, তাহলে বছর শেষে 30,000 টাকা হবে। সরকার 5 বছর থাকলে 5 বছরে 1.5 লাখ টাকা তার কাছে হবে। 1.5 লাখ টাকা দিয়ে কী করবে? কোন একটা খাতে খরচ করে ফেলবে। ফ্যামিলি কিন্তু ফ্যামিলির জায়গায় পড়ে থাকবে, ফ্যামিলির কিন্তু কোনো উন্নয়ন হবে না, টাকাটা শেষ। এইটার জন্য আমি বিকল্প সাজেশন দিচ্ছি। আপনি যদি একটা লোকের ট্রেন্ড আপ করেন, বিদেশে পাঠাবেন, একটা ছেলে বা মেয়ে যাদের বয়স 20, 22, 25 থেকে 30-এর কোটায়, সারা বাংলাদেশে বহু আছে, আর জব তো নাই আমার দেশে।
সেক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রী আর পররাষ্ট্রমন্ত্রী সাহেবরা যে বড় বড় কথা বলেন, বিদেশি গিয়ে ভিক্ষা করেন। কি ভিক্ষা? ভাই আমার কিছু লোক নেন, আমার কিছু ছেলে মেয়ে নেন, ওরা বলবে আমরা এই স্কিল্ড লোকগুলা নিব, ওয়েল্ডার নিব, নয় ইলেকট্রিশিয়ান নিব, নয় নার্স নিব, ইত্যাদি ইত্যাদি বলবে। প্রশিক্ষণ দেন, প্রশিক্ষণ দিয়ে এদেরকে পাঠান। কেন বলি, 14,500 কোটি টাকায় পার হেড যদি ট্রেনিং 50,000, পাঠাইতে 2 লাখ, 2.5 লাখ টাকা খরচ হয়, 5,80,000 ছেলে মেয়েকে আপনি বিদেশ পাঠাইতে পারবেন। ক্যালকুলেশন করা আমার। এখন এই ট্রেনিং দিয়ে যদি আপনি তাদেরকে পাঠায় দেন, তাহলে কি হবে? পাঠায় দিয়ে বলবেন তোমরা 2 বছরের মধ্যে আমার টাকা ফেরত দিবা, সবাই দিবে, তাহলে আমার টাকা ফেরত পাচ্ছি। 2, তারপর তুমি বিদেশে কাজ করবা, সে ফরেন রেমিটেন্স পাঠাবে, যেটা পাঠাবে সে ফরেন রেমিটেন্স। 3, ওই ফ্যামিলিটা একটা টেকসই সচ্ছলতা আসলো, এবং পরবর্তীতে সে তার ছোট ভাইকে, সে তার বোনকে সে নিতে পারবে। এই সাজেশনটা আমি দিছি। 14,500 কোটি টাকায় আপনি 2.5 লাখ টাকার পার হেড খরচ হলে 1 বছরে 5,80,000 ছেলে মেয়ে পাঠাইতে পারবেন। সরকারের কাছে মানে তারেক রহমান সাহেবের প্রতি আমার প্রস্তাব যে আপনি ফ্যামিলি কার্ডটাকে ঘুরে, আমি নিশ্চিত করে বলে দিচ্ছি এই দেশে অ্যাকসেপ্ট করবে না তার দলের লোকগুলা। কেন করবে না? এই কার্ডের সিংহভাগ দলের পকেটে চলে যাবে। সাইদ ভাই, আপনাকে জিজ্ঞেস করি, আবার রাজ্জাকি সাহেব কতগুলো কথা বলছিলেন যে সরকারের মন্ত্রীরা যে ধরনের কথাবার্তা বলেছেন, এবং যেই ধরনের আলটিমেটলি দায় তো আসলে যিনি টপ ম্যানেজমেন্ট এবং প্রাইম মিনিস্টারের, তার মন্ত্রী পরিষদ থেকে এগুলো কথা বলছে, এবং উনি একই সাথে ফ্যামিলি কার্ড নিয়ে প্রসঙ্গ হচ্ছে এই 2,500 টাকা করে একটা ফ্যামিলিতে আসলে বছর শেষে 1.5 লাখ টাকা থাকে, এটা দিয়ে কী হবে? আপনি যদি একটু তার কথার সাথে শেষ করে 3 মাসের মূল্যায়নটা করেন, তারপর দ্বিতীয় প্রশ্নে যাব। জি, আপনাকে ধন্যবাদ, এবং আমার সহ আলোচক আবু হেনা, রাজ্জাকি ভাই সহ যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সরকারের 3 মাস না 3.5 মাস অতিক্রম করলো, 3 মাস ক্রস করে ফেলেছে। আমরা 6 মান্থস ধরেছিলাম একটা হনিমুন টেনিওর, কিন্তু আপনি দেখুন সরকার শুরুটা কিন্তু সুন্দরভাবে করতে পারেনি। ওত নেওয়ার পরের দিনই রমজানের একটা ধকল তার সামনে এসে পড়েছে। এরপরে ইরান এবং আমেরিকা যে যুদ্ধ, সেই যুদ্ধের বাস্তবতায় বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে সংকট তৈরি হলো। সেই জায়গা থেকে আমাদের বাজারেও এর প্রভাব পড়লো, এবং বেশ ভয়াবহ প্রভাবই পড়লো। সরকার সেগুলো মোকাবেলা করলো, এই জায়গাগুলোতে বেশ সফলভাবেই করেছে বলে আমি মনে করি, এবং বিশ্বের অনেক অনেক দেশে শাটডাউন পর্যন্ত করতে হয়েছিল, কিন্তু আমরা ওই বাস্তবতার দিকে যাইনি। রাজ্জাকি ভাই যে কথাগুলো বললেন, আমি 2-3টে জায়গায়, যেমন রাজ্জাকি ভাই মবের একটি কথা তুললেন যে সরকারের অনেক কিছুই সফল, উনি যেগুলো বলেছেন সেটা রিপিট না করাই বেটার। যেমন মব নিয়ন্ত্রণের কথা বলেছেন, যে মব আর সহ্য করা হবে না। দেখুন, আমরা রাজ্জাকি ভাই কুষ্টিয়ার একটি এক্সাম্পলের কথা বলেছেন, কিন্তু সরকার গঠনের আগে অন্তর্বর্তীকালীন সরকারের সময় এরকম মবের ঘটনা প্রত্যেক দিন 2-4টা খবর আমরা গণমাধ্যম কর্মী হিসেবে আমরা পেতাম, এবং আমরা পরিবেশনও করতে হতো আমাদেরকে। এখন 12 ফেব্রুয়ারির পরে হুট করে তো বলেনি যে 0 করে ফেলবো। আবার যদি কেউ বলে যে একেবারে শূন্যে নামিয়ে আনবো মব, এটা কিন্তু সম্ভব না। একটা ওয়েব চলছে, এই ওয়েবটা পর্যায়ক্রমে নিয়ন্ত্রণে নিতে হবে। এটা হুট করে নদীর ঢেউ থামানো যায় না। এবং আপনি দেখবেন ভূমিকম্প, ইদানিং আমাদের মাঝে মাঝে ভূমিকম্প হচ্ছে, ভূমিকম্পের পরে একটা আফটার শেক বলে একটা জিনিস থাকে। আফটার শেককে কিন্তু আপনি এড়াতে পারবেন না। তেমনি যিনি দায়িত্বশীল মন্ত্রী বলেছিলেন যে নির্বাচনের পর মব নিয়ন্ত্রণে আনা হবে, হ্যাঁ, নিয়ন্ত্রণে এসেছে কিনা সেটা হচ্ছে বিষয়। নিয়ন্ত্রণে তো এসেছে, এখন তো কথায় কথায় চাইলেই কাউকে দোসর ট্যাগ দিয়ে তার অফিসের কক্ষে বা স্কুলের প্রধান শিক্ষককে কান ধরে উদ্বস করানো, বা কোনো ইউনিভার্সিটির শিক্ষককে একেবারে দিগম্বর করে দেয়া, সেই ঘটনাগুলো তো ঘটছে না। যেমন রাজ্জাকি ভাই কিন্তু মবের একেবারে আইনি যে সংজ্ঞাটা, এটা কিন্তু রাজ্জাকি ভাই প্রথম দিয়েছেন। হ্যাঁ, তো রাজ্জাকি ভাইয়ের সংজ্ঞা ধরেই আমার সাথে রাজ্জাকি ভাইয়ের অনেক দিনের সম্পর্ক। উনি বলেছেন রাষ্ট্রীয় একটা মব। সেই রাষ্ট্রীয় মবটা কি আছে? সেই ডিবেটে তো যাইতে চাইনি আমি। আপনি তো টানতেছেন কেন? তাহলে আমি আপনার সংজ্ঞাটা নিচ্ছি, সেটা ঠিক আছে, আপনার সংজ্ঞাটা ধরেই তো আমি সাংবিধানিক মব, অর্থনৈতিক মব, রাষ্ট্রীয় বলছি, অনেক ধরনের। ওনার সংজ্ঞাটা আমার মনোপুত হয়েছে। দেখুন, রাষ্ট্র কিন্তু এখন আর মব করছে না, হুট করে কাউকে জঙ্গি বলে ধরে নিয়ে যাচ্ছে না। ভিন্ন মতের একজনকে দমন করবার জন্য রাষ্ট্রীয় যে কোনো একটা নিপীড়নমূলক আইন প্রয়োগ করছে না। এই জায়গাগুলো কি নিয়ন্ত্রণ না? এটা অবশ্যই নিয়ন্ত্রণ। আমি বলছি না যে শূন্যে নামাতে পেরেছে, শূন্যে নামাতে সময় লাগবে,
গত 17 বছরের জাঙ্ক, ময়লা আবর্জনা, এটা কিন্তু চাইলেই 17 মাসে শেষ করা এত সোজা না। মাননীয় প্রধানমন্ত্রীর গত মঙ্গলবারের একটি বক্তব্য কোট করেই আমি বলতে চাই যে দেখুন, প্রতিশোধ নিলে প্রতিশোধ নেয়াই যায়, এবং প্রতিশোধ, মানুষ কিন্তু জন্মগতভাবেই একটা প্রতিশোধ পরায়ণ মানসিকতায় থাকে, এটা তার হিউম্যান নেচার। কিন্তু সেই জায়গা থেকে উনি একটি কথা বলেছেন, আমি এই কথাটি আমার কাছে খুব ভালো লেগেছে, যে উনি বলেছেন যে এখনো মেরুদণ্ড এক্সরে করলে হাড়টা বাঁকা হয়ে লেগেছে, জোড়া লেগেছে, আমার মাঝে মাঝে ব্যথা হয়, তারপরেও তিনি প্রতিশোধ চান না। আসলে প্রতিশোধ, উনি বলেছেন প্রতিশোধ দিলেও তো আর আমার এটা তো ভালো আর সুস্থ হবে না, ব্যথা কমে যাবে না, স্বাভাবিক হবে না। তার মানে উনি প্রতিশোধ পরায়ণ যে মানসিকতা, যে প্রতিশোধ পরায়ণ যে রাজনীতি বা প্রতিশোধ পরায়ণ সোসাইটি, এটা থেকে একটা ইউনিফাইড সোসাইটি, এটা কিন্তু এক ধরনের রিকনসিলিয়েশনও। এখন রিকনসিলিয়েশন ঘোষণা দিয়ে মাইকিং করে তো আর রিকনসিলিয়েশন করার দরকার নেই। রিকনসিলিয়েশন তো শুধু মানে আইন আদালতের মাধ্যমে করার দরকার নেই। এই রিকনসিলিয়েশন হতে হবে সমাজের সর্বস্তরে, সবাইকে মিলেই চলতে হবে। যেমন অনেকে ইদানিং বলবার চেষ্টা করেন আওয়ামী লীগকে স্পেস করে দিচ্ছে সরকার। সরকার আওয়ামী লীগকে স্পেস করছে না, সরকার তার নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করছে। ধরুন একজন আওয়ামী লীগ করে বা অন্য একটা যে কোনো মতাদর্শের রাজনীতি করতে পারে, সরকার কিন্তু চাইলেই তাকে প্রিভিয়াস রিজিমের সময় যেটি হয়েছে, দমনের নামে তাকে জেলখানায় নিয়ে যেতে পারত। বেসিক্যালি তার কোনো অপরাধ নেই, এখন তাকে জেলখানায় ধরে নিয়ে যাওয়া, এটা কি রাষ্ট্রের দায়িত্ব? সরকার এবং রাজনীতি কিন্তু আলাদা জিনিস। সরকার কিন্তু জনগণের সরকার, সকল নাগরিকের সরকার, সকল নাগরিকের ফান্ডামেন্টাল রাইটস নিশ্চিত করা কিন্তু সরকারের দায় এবং দায়িত্ব দুটোই। রাজনৈতিক দল হিসেবে তার রাজনৈতিক দলের ইডিওলজি, একটা রাজনৈতিক দল তার আদর্শ এস্টাবলিশ করবে, এটি দলের কাজ। দল যখন সরকার গঠন করে, হ্যাঁ, একটা আদর্শিক সরকার হয়, কিন্তু ওই সরকারটি গোটা জনগণের। এখন বিএনপি সরকার বা তারেক রহমান সরকার চাইলেই তো যারা আওয়ামী লীগ করেছে সবাইকে জেলখানায় ঢুকিয়ে দেওয়া যাবে না, ঠিকও হবে না, এটি আমরা প্রত্যাশাও করি না। জুলাই 24 আমরা প্রায়ই বলে থাকি যে জুলাইয়ের অভ্যুত্থান আমাদেরকে কি দিয়ে গেল, জুলাইয়ের অভ্যুত্থান আমাদেরকে এটা দিয়ে, জুলাই অভ্যুত্থান আমাদের কিচ্ছু দিয়ে যায়নি, জাস্ট শিক্ষা দিয়ে গেছে। আমরা শিক্ষাটি নিতে পেরেছি কিনা? আমার কাছে মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষাটি নিতে পেরেছেন, জুলাইয়ের বার্তাটি তিনি রিসিভ করতে পেরেছেন যে নো রিভেঞ্জ, আসুন সবাই মিলে চলি। আর 3 মাসের সফলতা, সরকার 31 দফার উপরে জোর দিয়ে চলছে। তার নির্বাচনী ইশতেহারে 9 দফা ইশতেহার এবং 31 দফার রাষ্ট্র কাঠামো মেরামতের যে দফা, সেগুলো নিয়েই কাজ করছে। সেই হিসেবে সরকার ফ্যামিলি কার্ডের যে কথাটি রাজ্জাকি ভাই বলেছেন, হ্যাঁ, সেটি ভালো পরামর্শ। আমি মনে করি এটি যে একেবারে অবান্তর বিরোধিতা করতে হবে সেটি না, এটি অবশ্যই ভালো প্রস্তাব। কিন্তু বিএনপি সরকার 31 দফার মাধ্যমে তিনি কিন্তু ফ্যামিলি কার্ডের কথা বলেছেন, যে পিছিয়ে পড়া হতদরিদ্র নারীদেরকে, জনগোষ্ঠী বলে হতদরিদ্র পিছিয়ে পড়া নারীদেরকে মূলধারায় যুক্ত করা। এখানে এমনও নারী আছে, ওই নারী বিয়ের পর থেকে কোনোদিন টাকাই গোনেনি, তার মানে তার ফ্যামিলির যে অর্থনীতি, এই অর্থনীতি সে অংশীদার সে হতে পারেনি। ফ্যামিলিকে আমার আপনার কাছে শুধু প্রশ্ন, ওই নারীরা কি টাকাটা পাচ্ছে? ঠিক, ওই নারীরাই টাকা পাচ্ছে। এখন অনেকখানে কথা উঠেছে, বা অনেক সময় আপনার সমালোচক না, অনেক সরকারের বিরোধী সমালোচনা, সেটা আমিও বলি। ধরুন ফ্যামিলি কার্ড বিক্রি হচ্ছে, আমি সেটা বিরোধিতা করছি না, আর আমি সেটি একেবারে সমর্থনও করছি না। ধরুন আপনি 100 মার্কসের পরীক্ষা দিয়েছেন, আপনি কিন্তু 100-তে 100 পাবেন, আপনি তো 90 পাবেন বা 80 পাবেন, বা 80+ পেলেই তো আমরা বলি বেস্ট। তার মানে কিছু ভুল হতে পারে, কিন্তু ভুলগুলো যদি মনে করেন সরকার লেজিটিমেসি দেওয়ার জন্য যদি পাল্টা কিছু করত, তখন এটি অপরাধ হতো। কিন্তু সরকার ওই সমালোচনাগুলো নিয়ে কিন্তু সংশোধন হচ্ছে। যারা যারা এইগুলো করছে দলীয় পরিচয় দিয়ে, তাদেরকে কিন্তু আমরা 2-4 জনকে গ্রেপ্তার হতেও শুনেছি, গ্রেপ্তারের খবরও পেয়েছি না। তো সমালোচক আরও 2টি বিষয়ে অবতারণা করছেন। একটি হচ্ছে যে আমাদের মন্ত্রীদের কিছু কথা খুব দেশ জুড়ে আলোচনা হয়েছিল। আপনি তার মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর মবের বিষয়টা বলেছেন, যথার্থই বলেছেন। আর আমাদের সড়ক যোগাযোগ মন্ত্রীর উদ্ধৃতি তিনি বলেছেন, এবং এরকম আমরা মাঝে মধ্যে প্রায়শই দেখি। এবং আমাদের স্থানীয় পার্লামেন্টে আমরা দেখলাম স্থানীয় আমাদের স্থানীয় প্রতিমন্ত্রী তিনি একটা সীমান্ত এবং দিগন্ত যেভাবে ব্যাখ্যা দিলেন, আসলে কি আলটিমেটলি কি এগুলো সরকারের উপর কি এক ধরনের চাপ পড়ে না? এটি নিয়ে আমি বলছি, শোনেন, একটা জিনিস কি, গত 17 বছর এখন যারা সরকারে আছে, বিরোধী দলে আছে, গত 17 বছর কিন্তু তারা সরকার কি জিনিস, সচিবালয় কি জিনিস, সংসদ কি জিনিস এরা জানতো না। এদের রাজনীতি বলতে বা সবকিছু বলতে রাজপথ
বা পালিয়ে থাকাই ছিল এদের ঠিকানা। সুতরাং এই জায়গায় শুরুতে কিছু জায়গায় ভুল হতেই পারে, খেই হারাতে পারে, কিন্তু আবার যেটি সরকার রাজ্জাকি ভাই বললেন এবং আপনিও তুললেন যে দায় তো অবশ্যই সরকারের ঘাড়ের উপরেই যাবে, কিন্তু সরকার কিন্তু ইনিশিয়েটিভ নিচ্ছে, এটি কিন্তু নোটিস করছে সরকার যে একেবারে ছেড়ে দিচ্ছে বিষয়টা এরকমও না। আপনি দেখুন শুরুতে যেভাবে উল্টাপাল্টা কথাবার্তা বলা শুরু করেছিল সেই প্রবণতা কিন্তু অনেকটা কমেছে, এবং দিগন্ত সীমান্তের যে বিষয়টি বললেন একজন আমাদের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, ইউনিয়নের নাম বা ওনার বাড়ির নামে, এটি উনি যে ব্যাখ্যাটি দিয়েছেন সে ব্যাখ্যাটি সন্তোষজনক না। আমি একজন সংবাদকর্মী হিসেবে আমি বলবো উনি সংসদে দাঁড়িয়ে যে কথা বলেছেন, পরের দিনের গণমাধ্যমে যে খবর বেরিয়েছে যে উনি ডিও লেটার দিয়েছেন, হ্যাঁ উনি ওনার ডিও লেটারের ভিত্তিতে এটি হয়েছে, যদি সেটি হয় আমি মনে করি এই নাম বাতিল করা উচিত, না হয় এটি আমাদেরকে ভোগাবে। দেখুন মাননীয় প্রধানমন্ত্রী ওনার বাবার নামে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছিল, সেই নাম ফিরিয়ে আনেননি, এবং কেরানীগঞ্জে কোনো একটা ভবনের একটা ট্রেনিং ইনস্টিটিউটের নাম আমাদের আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার নামে করবার জন্য একটা প্রশাসন থেকেই প্রস্তাবনা গেছে, তিনি রিজেক্ট করে দিয়েছেন। এই যে মানসিকতা, এই মানসিকতা আসলে জল কিন্তু উপর থেকে নিচের দিকে গড়ায়। প্রধানমন্ত্রীকে যদি আমরা উপর ধরি তাহলে নিচের দিকে জল গড়াচ্ছে, হয়তো গড়িয়ে পড়তে কিছুটা সময় লাগছে, এই সময়টুকু আমাদের দিতে হবে। জল গড়াচ্ছে এবং নিচ পর্যন্ত পৌঁছবেই, একটু সময় লাগবে। আরেকটি বিষয় ছিল, আমাদের তথ্য এবং সংস্কৃতি উপদেষ্টা ইন্ডিয়াতে গিয়েছিলেন এবং দিল্লি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে তিনি বলেছেন তার ভাষায় যে আমি সেখানে ইমিগ্রেশন তার সাথে যা করেছে সেটা তিনি একটা সময় তিনি একটা প্রতিবাদ স্বরূপ জানিয়ে তিনি শেষ মুহূর্তে ভারতে আর প্রবেশ করেননি এবং তিনি সিদ্ধান্ত নেন দেশে ফেরার। কিছু আলোচনা উঠেছে, আমরা এখনো পরিষ্কার জানি না যে তিনি বলেছেন তিনি সার্ক ভিসায় তিনি গিয়েছিলেন। আমার প্রশ্ন হচ্ছে, একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তিনি দুটি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট, এটা কি আপনার মনে হয় তার কি ডিপ্লোম্যাট পাসপোর্টে তার যাওয়ার কথা কিনা? একেবারে টু দি পয়েন্টে যদি কথাটি বলি, সেটি হচ্ছে যে উনি যেই দিন ফিরে এসছেন ইন্দিরা গান্ধী এয়ারপোর্ট থেকে, তার আগের দিন বাংলাদেশ দূতাবাস ভারত সরকারের যারা অথরিটি আছে কর্তৃপক্ষকে কিন্তু অবহিত করেছে। তার মানে ভারতের কাছে বার্তা আছে যে উনি আসছেন। অফকোর্স, তার মানে ওনার যে পাসপোর্ট নানা যা কিছু জটিলতা, এগুলো অলরেডি আগে থেকে ইনফর্মড, তো ওনাকে আটকানোর তো কথা না। তার মানে এখানে ভারতের এই যে সাম্প্রতিক সময় আমাদের সীমান্ত নিয়ে কিছু বিষয় আছে, এবং আরেকটি জিনিস দেখেন, উনি ভারতের কর্তৃপক্ষ বলেছে যে উনি ব্ল্যাক লিস্টেড ছিলেন। হ্যাঁ, তো এগুলো ডিসক্লোজ কে বাংলাদেশ করেছে? এগুলো সামনে এনেছে কারা? ভারতীয় কর্তৃপক্ষ। এটা একটা ব্যাড ইন্টেনশন ছিল। এবং আপনি দ্য হিন্দুর প্রতিবেদনটি পড়েছেন কিনা আমি জানি না, দ্য হিন্দু কিন্তু সঠিক কথাই বলেছে যে তারা আগের দিন যেহেতু ইনফর্মড, ইমিগ্রেশন কর্তৃপক্ষ তো ইনফর্ম যে বাংলাদেশ সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বা একজন প্রতিমন্ত্রী পদমর্যাদার একজন ব্যক্তি আসছেন, তার মানে উনি তো ইমিগ্রেশনের স্বাভাবিক চ্যানেলে যাবার কথা না, উনি তো একটু মর্যাদাপূর্ণ একটা চ্যানেল থেকে ক্রস করার কথা। সেই জায়গায় তো এই ধরনের জটিলতা থাকবার কথা না। সব পেপারসগুলো তো আগে পজিটিভ হয়ে বা রেডি থাকবার কথা। ওখানে বাংলাদেশের দূতাবাসের কর্মকর্তারা নিশ্চয়ই রিসিভ করতে গিয়েছিলেন, তারা নিশ্চয়ই ইনফর্ম করেছেন। তার মানে এটা একেবারে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ, হয়তো ভারতের সরকার নাও জানতে পারে। আপনি এটা তাদের দুর্বলতা, এবং তারা চেয়েছে এরকম কিছু একটা সামনে আনতে। তারা বাংলাদেশের এই যে বর্তমান সরকার, এই সরকারকে এখনও তারা কি পজিটিভ মেনে নিচ্ছে? 24-এর 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশকে কোন লেন্সে দেখেছে তারা? কোন লেন্সে দেখেছে? এখন আবার নতুন করে আর একটা লেন্স যুক্ত হয়েছে দিল্লির শুভেন্দু। সীমান্তে প্রত্যেক দিন পুশিন যে গেম চলছে, এটা হচ্ছে পুশিন, এটা পকিং। এটাকে আমি পুশিন বলবো না, এটা পকিং করছে তারা, যে বাংলাদেশ রিয়াক্ট করে কিনা। বাংলাদেশ খুব ধৈর্যের সাথে গত 1-1.5 মাস ধরে কিন্তু এই পরিস্থিতি মোকাবেলা করছে। সেই জায়গায় নতুন করে ডাক্তার জাহিদুর রহমানকে, ডাক্তার জাহিদুর রহমান সার্ক পাসপোর্টে গিয়েছে, তার ভ্রমণের আগে নোটিশটি করা হয়নি কেন? তার তো অবশ্যই ইমিগ্রেশনে আগে পেপারসগুলো দেওয়া হয়েছে যে এই মানুষটা আসছেন। সবগুলো বিষয় আগে থাকবে না? উনি তো আর আমাদের মতো স্বাভাবিক মানুষ না, উনি তো সরকারের প্রতিমন্ত্রী, মানে হচ্ছে ঢাকার বাইরে গেলে উনি তো ফ্ল্যাগ। অবশ্যই। তো সেই জায়গাটি অবশ্যই মীমাংসিত ছিল। এটা ইন্টেনশনালি, এটা পায়ে পাড়া দিয়ে কিছু একটা ইস্যু রেইজ করার জন্য বাংলাদেশের
বাংলাদেশ সরকারকে বিরক্ত করবার জন্যই এই কাজটি করা হয়েছে। তারপরে আমি মনে করি যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে রিয়াকশন দেখানো হয়েছে, এবং পররাষ্ট্রমন্ত্রী তো বলেছেন যে এটি অবশ্যই তারা ব্যবস্থা নেবেন, এবং তাদের ভারপ্রাপ্ত যে হাই কমিশনার রয়েছেন তাকে তলব করা হয়েছিল। ভারতের কর্তৃপক্ষ কিন্তু এখনো পর্যন্ত কোনো মুখ খোলেনি। তার মানে দুর্বলতা কার? যেহেতু এখনো পর্যন্ত তারা নীরব, তার মানে দুর্বলতা তারও আছে। হ্যাঁ, ডাক্তার জাহিদুর রহমান একটা ভুল করেছেন, তিনি ডিপ্লোম্যাটিক পাসপোর্টটি নেননি, সেটি তো আগেই অবহিত ছিল। তার এই ভুলটি চেয়েছে ভারতীয় কর্তৃপক্ষ, চেয়েছে যে এই ভুলটা হোক, ভালো মনোভাব ছিল না। জাহিদ সাহেব আজকে 3.5 মাস হলো অ্যাডভাইজার। উনি যখন ভিজিট করতে যাবেন টোটালটা মেনটেন করবে ওনার 2টা মন্ত্রণালয়। একটা উনি তথ্য মন্ত্রণালয়ের ভিতরে উনি আছেন, প্লাস পররাষ্ট্র মন্ত্রণালয় দেখবে। জাহিদ সাহেব ওখানে চেক লিস্টে ওনার নাম ছিল ইমিগ্রেশনে। যদি বলেন আপনি জানেন, আমরা যা ভার্সন পাইছি তাই। এবং উনি নিজেও জানতেন, সেটা আমি বলছি, উনি জানতেন। এবং উনি যে গেলেন, উনি কিন্তু একটা ডেলিগেশনের নেতৃত্ব দিয়েছেন। উনি বাদে বাকিরা কিন্তু ঢুকে গেছে, যাওয়ার কথা না, গেলেও ফেরত আসার কথা, বিকজ আমি তো হেড অফ দ্য টিম। উনি যদি ওনার ডিপ্লোম্যাটিক পাসপোর্টটা নিয়ে যাইতেন, উনি কিন্তু ডিপ্লোম্যাটিক চ্যানেলে যাইতেন। ইমিগ্রেশনের ডিপ্লোম্যাটিক চ্যানেল আছে যেখানে ওই কূটনীতিক, যারা কূটনৈতিক পাসপোর্ট কাউন্টার থাকে, ইয়েস, যখন ওই কাউন্টারে যাবেন দেয়ার উইল বি নো কোশ্চেন। আর আমার দেশের হাই কমিশন তো ছিলই। তারপরে চেক লিস্টে যে তার নাম আছে, উনি যখন গ্রিন পাসপোর্ট হোল্ড করেন ওখানে নিশ্চয়ই লেখা নাই বাংলাদেশের অ্যাডভাইজার উনি। ইমিগ্রেশনের কাছে সেই চেক লিস্টই আছে। যখন ওই পাসপোর্ট উনি দিচ্ছেন ইমিগ্রেশনের কাছে, ইমিগ্রেশন খুব পেটি অফিসার। আপনি তো ওইভাবে চিন্তা করেন, ওখানে যারা কাজ করে তারা খুব পেটি অফিসার। ব্যাস, ইমিগ্রেশন প্রাথমিকভাবে দেখছে কি উনি ব্লক, উনি ব্যান্ড, তাকে ন্যাচারালি একটা কর্নার করছে। তারপরে ধরেন অ্যাম্বাসাডার, আমাদের যারা হাই কমিশনার ছিল, তারা এটা ক্লারিফাই করছে। এই ক্লারিফিকেশন আসতো না যদি আপনি ওই পাসপোর্ট নিতেন, কারণ আপনি আপনার অবস্থানটা জানেন। আপনি নিলেন না কেন? ওনাদের পাসপোর্ট 6 ঘন্টায় হয়, আর এই প্রোগ্রামটা 2 দিন আগে হয় নাই। এটা 22-23টা দেশের লোক আসছে, প্রতিনিধি আসছে। সুতরাং এটা আমি যদি রাষ্ট্রাচার ধরেন, এটা প্রথম বিরাট ফল্ট। আমরা আলোচনা করছি, এটা কোনো দোষের ব্যাপার নয়। ভাই একটা কথা বলছে যে সরকারের সাথে ভারতের সম্পর্ক ভালো না, আমি তারটাই ধরে নিলাম, তাহলে তো আমাকে আরও সতর্ক থাকতে হবে। এবং আমি জানি আমার পাসপোর্ট যদি গ্রিন পাসপোর্টটা দেয়, ওখানে মিন করবে না, ওখানে মিন করবে জাহেদ। এই জাহেদ মানে তো পাসপোর্ট নাম্বার ম্যাচ করে, নাম ম্যাচ করে। ডিপ্লোমেট পাসপোর্ট এলিটা হইতো না, কেন নিলেন না? এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায় আছে, তার ব্যক্তির দায়ও আছে। উনি কিন্তু বলছেন আমি নিচ্ছি নিব করে নেই নিচ্ছি নিব করে যে নেই কথাটা কিন্তু যায় না, একজন রেসপন্সিবল লোকের সাথে যায় না। নিচ্ছি নিব করে মানে কি? উনি বলতে পারে, আমি বলতে পারি, হ্যাঁ ভাই যাবো করে গেলাম। তামাশা নয়, সেটেল প্রোগ্রাম, কখন কোথায় কি করবে যাওয়ার আগে। ঠিক আছে, এভরিথিং ইজ ওকে, ফাইন। 24 আওয়ার্স ফরেন মিশনের সাথে যোগাযোগ করার সুযোগ থাকে 2টা দেশের। যেই দেশের লোক অ্যাডভাইজার যাচ্ছে, মনে করেন আমাদের প্রধানমন্ত্রীও যদি যায়, সেই গভীর রাত 3টায় গিয়েও যদি এয়ারপোর্টে নামে, 24 আওয়ার্স ওপেন থাকবে। এবং তাই থাকে সারা পৃথিবীতে এই যোগাযোগ করার জন্য। তারপরে আপনি যত কথাই বলেন না কেন, 2.5 ঘন্টা পর কিন্তু বলছে আপনি যান। তার মানে কি? ইট ইজ ম্যানেজড সামহাউ। এই যে যেতে বলল আমাকে, এটা কিন্তু আমার বিজয় হয়েছে, তখন ভারতের পরাজয় হয়েছে। কারণ আমাকে তো আটকাইছিল, যাইতে দিবে না। তারপরে আপনি গেলেন না, আইসে বললেন আমি তাৎক্ষণিক প্রতিবাদ স্বরূপ আমি এটা করছি। তাৎক্ষণিক প্রতিবাদ কি 2.5 ঘন্টা পরে হয়? 1, 2, আপনি গেলেন আমার স্টেটের রিপ্রেজেন্টেটিভ, বাংলাদেশের প্রতিনিধি, তথা ব্যক্তি পর্যায়ে যদি আসি প্রধানমন্ত্রীর প্রতিনিধি। আপনি আপনার ঢুইকা বিজয়, এটা কিন্তু প্রেমিক প্রেমিকার অভিনয় ইয়ে না। আজকে রাগ হয়েছে, চলে গেলাম রমনা পার্কের হাইটটা এসে বললাম রাগ হয়ে। দিস ইজ রাষ্ট্র টু রাষ্ট্র, আপনি রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করতেছেন, তার সাথে বলছেন যে সম্পর্ক ভালো না। আমি ধরে নিলাম সেইটাই। তাহলে এই যে জটিল সম্পর্ক, সেটাকে তো আপনি আরও জটিলতর করে আসলেন। আপনি ফেরত আসলেন, ইউর টিম ইজ হেডেড বাই ইউ। তা আপনার বাকি 2 জন কোথায়? আপনি তো ওরা ক্রস করে চলে গেছে, তাদেরকে দায়িত্ব, হু ইজ দ্য লিডার, হাউ হি উইল রিপ্রেজেন্ট বাংলাদেশ। ভাই এটা রেসপন্সিবল জায়গা, তর্কের খাতে তর্ক করে লাভ নাই। এটার জন্য খেসারত দিতে হবে প্রধানমন্ত্রীকে।
না তা অবশ্যই, কিন্তু এই জায়গায় তাকে আমি রিসিভ করছে, কতক্ষণ আগেই কথাটা বলছি। ওই টিমকে তো কেউ না কেউ রিসিভ করছে এয়ারপোর্টে। কথাটা আপনি বোঝার চেষ্টা তখন তাদের পেপারস গুলো তো আগেই রেডি করা ভাই ছিল। আপনি তো যাবেন রেড পাসপোর্টে, রাস্তাচার মানতে আপনি বাধ্য। আপনি না মানাটা কিন্তু বেআইনি কাজ করছেন। তারপর আপনি যে ডায়লগ নিচ্ছি করে নিব না, হোয়াট ইজ দিস? আমি ভাই বলতে বাধ্য হয়েছি ইন ফেভার অফ দ্য প্রাইম মিনিস্টার। প্রাইম মিনিস্টার পে করতে হবে এই জন্য, কারণ আমার দরকার ডিপ্লোম্যাটিক্যালি যত সম্পর্ক খারাপ থাক আমি সম্পর্ক ভালো করব। এখন আসেন, আপনার কাছে তাহলে প্রায়োরিটি কোনটা ছিল, ওই সম্মেলন নাকি চলে আসা? দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সম্মেলন যদি আপনার কাছে ইম্পর্টেন্ট হয়, আপনি যেভাবে পারেন ঢুকবেন এবং ফাইনালি অ্যালাউ করার পর আপনার যাওয়া উচিত ছিল, নাম্বার 1। নাম্বার 2, সম্মেলন যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ না হয় আপনি যাবেনই বা কেন? গেলেনই যখন, ফাইনালি ঢুকলেন না কেন? আবার অ্যালাউ করার পর আপনি কলম্বো হয়ে চলে আসলেন, এইবার আসেন স্টিকার। তার মানে আপনি ভারতের ভিসাও নেন নাই, আপনি সার্ক স্টিকার আছে সেটা দিয়ে যাচ্ছেন। এটা কি হেলা ফেলা? আমাকে তো রিপ্রেজেন্ট করতে হবে, আমি ভিসাই নিব দরকার হলে। ডিপ্লোম্যাটিক পাসপোর্টে ভিসা লাগে আবার, আর নিলেও তো 2 ঘন্টায় ভিসা দিবে আমাকে। ভারত হাই কমিশনই 2 ঘন্টা থেকে ভিসা দিবে লাগলে, যদি ওই লাল পাসপোর্টে লাগে। সেই লাল পাসপোর্ট নিয়ে যাবেন, সেই চ্যানেলে নামবেন, আপনার অ্যাম্বাসাডার আমার হাই কমিশনার দাঁড়ায় থাকবে। হাই কমিশনার বোর্ডিং ব্রিজ না, ইভেন ইমিগ্রেশন ক্রস করেও যাইতে পারে, তার একটা আলাদা জায়গা আছে, সেখান থেকে সুন্দর আপনি বেরোয় আসবেন। আপনি এই সমস্ত জিনিস করে এসে আপনি যেটা করলেন, আপনি খুব ভালো রিপ্রেজেন্ট করেন। আপনি যে বলতেন, এখন আর একটা কথা বলি, 2.5 ঘন্টা ওনাকে রাখছে, ওনার সাথে কতক্ষণ তারা কথা বলছে, কি প্রশ্ন তাকে করছে আমরা কি আদৌ জানি? আমার তো আর তৃতীয় ব্যক্তি লাগবে না, উনিই তো বলতে পারেন। হি ইজ নট ডিসক্লোজিং এনিথিং। ভাই রাষ্ট্র এটা, তামাশা নয়। আমি অভিমান করে চলে আসলাম না, আমি দেখায় চলে আসলাম, আমার ইগো দেখায় চলে আসলাম। আপনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে গেছেন, এই মুহূর্তে বাংলাদেশ রিপ্রেজেন্ট করে সরকার প্রধান হিসেবে জনাব তারেক রহমান সাহেব, প্রধানমন্ত্রী হিসেবে তার প্রতিনিধি হয়ে গেছেন। এটা প্রশ্ন আমার, প্রধানমন্ত্রী ছোট হলেন না বড় হলেন? 1, 2, সম্পর্ক যদি ভালো নাও থাকে আমাকে ভালো করতে হবে, এটাই নিয়ম। একদম ঠিক। আপনারা একটা ক্যাপসুল খাইতেছিলেন, এখন ডোজ বাড়লো, 2টা ক্যাপসুল খাচ্ছেন। রাজ্জাক ভাই, আপনার কাছেই আবার শুরু করি একটু, তারপর সাইদ ভাইকে জিজ্ঞেস করব। সেটা হচ্ছে, যদি আমরা বলি 2008-এর নির্বাচনের পরে আমরা অনেক ধরনের হত্যাকাণ্ড দেখেছি, আমরা রাজনৈতিক নিপীড়ন দেখেছি, আমরা করোনার মতো বৈশ্বিক মহামারী দেখেছি, আমাদের জীবন থেকে অনেকে হারাই গেছে। 24-এর আন্দোলনে আমাদের অনেকগুলো তাজা প্রাণ, মানে যে হিসাব জাতিসংঘের রিপোর্টে 1400, আবার স্বাস্থ্য মন্ত্রণালয়টাও ধরলো প্রায় 850-র মতো। হাজার হাজার পঙ্গু 5 আগস্ট পরবর্তীতেও মানুষের উপরে পিটিয়ে মারা হয়েছে, সেটাও দেখেছি। যেই সরকারে থাকুক সে তার একটা রুটিন ওয়ার্ক করে, সেই রুটিন ওয়ার্কটা হয়নি বলে আমরা ইউনিসেফের কাছ থেকে যেটা জানলাম, আমাদের প্রায় 650-র মতো শিশু, যারা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হতে পারতো, বাবার কোলে মায়ের কোলে শিশুগুলো মারা গেল। 4 গেছে সে আমরা বুঝতেছি। এইটার কোনো একটা রাষ্ট্রের পক্ষ থেকে কোনো একটা যে এতগুলো শিশুর প্রাণ গেল, কোনো একটা ব্যক্তি কোনো একটা জায়গায় দায় ছিল, এবং এটার কোনো জবাবদিহিতা ছাড়াই এটা চলে যাচ্ছে। শুধু আমরা বলছি যে আমাদের চেইনটা ঠিক ছিল না। একজন সচেতন নাগরিক হিসেবে আপনি কি বলবেন? এই যে লোকগুলো মারা গেল, 1400 ছেলে বা 800 ছেলে বা 600 ছেলে, যারা মারা যাওয়ার বদৌলতে 29-এ ইলেকশন 24-এ হইল, যদি তাকে না তাড়াইতে পারতো তাইলে আরো লোক মারা যাইতো। সেটা থামানোর পর আজকে যারা ক্ষমতায় আসলো, যারা তাদের তাড়াই দিছে, তারা কিন্তু আওয়ামী লীগ সরকারের শত্রু, ঠিক আছে? সেই হিসাবে আমি যে আজকে ওইটা ওদের কারণে 29-এর নির্বাচন 24-এ পাইলাম, তাতে ওরা আমার বন্ধু হওয়ার কথা ছিল, আমি তাকে বন্ধু বানাই নাই। এটাকে বলা হয় যে বিচার না করার প্রবণতা আমি করব না। ভাগ্যিস ইউনূস সরকার একটা ফাঁসি দিয়ে গেছে, আদেশ দিয়ে গেছে, যেটার ফলও যারা আজকে ক্ষমতায় তারা নিচ্ছে। কেননা ওই আদেশ না হইলে শেখ হাসিনা চলে আসতো। আমি নিশ্চিত করে বলে দিচ্ছি, যদি ইউনূস সাহেব এই জাজমেন্টটা না, রাইট রং আমি যাচ্ছি না, এই জাজমেন্ট যদি না দিয়ে যাইতেন তাইলে উনি এসে পড়তেন এবং যারা আজকে ক্ষমতায় আরও টালমাটাল অবস্থায় থাকতো। আমি এটা আপনাকে এইবার আসেন, যেহেতু আমার যারা বন্ধু হওয়ার কথা ছিল তারা আমার শত্রু, তার প্রমাণ যে তাদেরকে জামাতের সাথে জোট বানাইতে হইতেছে। জোট বানানোর পর আবার আমরা টিজিং করি, সব শেষে গিয়ে জামাতের সাথে মিশছে। কিন্তু একবার আমরা বিবেচনায় নিলাম না, গেল কেন তারা?
আমার ছেলে ঘর থেকে বেরোয় নিচে দারোয়ানের সাথে বসে সিগারেট খায় কেন আমি ভাবলাম না। কেন ভাবলাম না? আমার ছেলে আমার ঘরে প্রশান্তি পায় না, প্রশান্তি না পাইলে সে দারোয়ানের কাছে গিয়ে শেয়ার করে। সুতরাং আমি এটার জন্য তাদের দায় দিব না। এইবার আসেন আপনি হামের ঘটনা। এই যে হামের টিকা ঘুরে ফিরে তো ইউনূস সরকারকে দায়ী করতে চায় সবাই, আমিও করলাম তাকে দায়ী। আমি এখানে বসে অফিস, ইউনিসেফের রিপোর্ট তো তাই বলে। আপনি কথা শেষ করতে দেন না। ইউনিসেফ তো বহু দূরের কাহিনী। ইউনূস সাহেব যে ছিল, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ইতিহাস আছে না? সরকারের ওপিনিয়ন কোথায়? আমি তো টকশোতে সমানে শুনতেছি ওই সরকারের কারণে হামে এত লোক মারা গেছে। আমার সরকারের ওপিনিয়ন কোথায়? আমার সরকার তার বিরুদ্ধে মামলা করতেছে না কেন? এখানে তো কি আপনি প্রতিশোধ নেবেন না? প্রতিহিংসার রাজনীতি নয়। 6 শিশু মারা গেল, আপনাকে টাচ করে না? আপনার দুর্নীতি দমন বিভাগ নাই? আপনার স্বাস্থ্য মন্ত্রণালয়ের ইন্টেলিজেন্স নাই? ওনারা কি কি গ্যাপ তৈরি করে গেছে? ওয়াই ইউ আর নট টেকিং এ স্টেপ? ও বইলে আপনি 600 মারা গেছে তো কি সে দায়িত্ব চায়? তাও টকশোতে বলে। সরকারের দায়িত্বশীল কোনো ব্যক্তি বলেননি। কেন বলেন না? কেন অ্যাকশন নেন না? অ্যাকশন কি আমি নিব না সরকার নিবে? অবশ্যই সরকার। তাহলে হোয়াই এ পর্যন্ত কোনো সরকার স্টেটমেন্ট দিছে? আমি আপনাকে চ্যালেঞ্জ করছি যে এই কারণে ইউনূস সরকার এই করে নাই, তাই এই টিকা আসে নাই, তাই এই লোকগুলো এই হামে বলছে সরকার। দেখান না আমাকে, দেখান। সাইদ খান, আপনার কাছে একটু জানতে চাই, আপনি যোগ করবেন। আমি রাজ্জাকিবের একটা আলোচনা থেকে শুরু করতে চাই। সেটি হচ্ছে, রাজ্জাকিব যথার্থই বলেছেন যে 29-এর নির্বাচন যাদের কারণে 26-এ হয়েছে তাদেরকে বিএনপি ভুলে গেছে, বা তাদেরকে বিএনপি ধরে রাখতে তাদেরকে কাছে রাখতে পারেনি। আসলে আমার ঘটনা হচ্ছে যে আমি একটু খোলামেলাই বলি, প্লিজ। তারাই যে জুলাই ঘটিয়েছে, 24 এনেছে, একমাত্র তারাই স্টেক হোল্ডার। এই যে ঘুরিয়ে ফিরিয়ে যে ন্যারেটিভটি দাঁড় করানো হয় যে এনসিপি 24 ঘটিয়েছে, এই ন্যারেটিভটি সঠিক না। এনসিপি কারা? এনসিপি তো বিভিন্ন দল বা বিভিন্ন সংগঠন ভেঙে একটা অংশ হয়েছে, একটা প্ল্যাটফর্ম হয়েছে। বিএনপির ত্যাগ নেই। এখন শুধুমাত্র এনসিপি ঘটিয়েছে, এই বাইনারিটা একটা রং বাইনারি। এটি একটি ভুল তথ্য, এটি অপতথ্য। আমি না দেখবে, আমি আপনার ইয়া করছি না। এই আমি বলছি যে বিএনপির লোকও যায়, তাতেও তো আপনাদের কষ্ট হওয়ার কথা। না, আমি বলি না, বিএনপি 24 তো বিএনপি অবশ্যই অন করে শিক্ষা নেয়। ওই জায়গা থেকে তো রিভেঞ্জ রাজনীতি থেকে সরে আসছে। তো যেই কারণে হত্যার বিচার হবে, তো রিভেঞ্জ না। না, হত্যার তো বিচার হচ্ছে, সবগুলো ট্রাইব্যুনালে মামলা হচ্ছে, ট্রাইব্যুনালে রেগুলার হিয়ারিং হচ্ছে। হ্যাঁ, আপনার ভাষ্য অনুযায়ী শেখ হাসিনার বিরুদ্ধে একটি মামলায় দণ্ড হয়েছে, অন্য মামলাগুলোকে খারিজ করা হয়েছে। সরকার দিয়ে গেছে। আমি তো বলছি না যে ইউনূস সরকার ব্যর্থ, এটি তো আমি বলছি না। ইউনূস সরকার কাজ করেনি তা তো বলিনি। হ্যাঁ, কাজ করেছে, কিছু বাজে কাজও করেছে। এটাই তো বললাম, অ্যাকশন নিচ্ছেন না কেন? সেটাও আমি সমালোচনা করছি, সেটাও আমি আপনার সাথে একমত সেই জায়গাতেও। কিন্তু 24 যে শুধুমাত্র এনসিপির বিষয়টি এরকম না। এনসিপি 24-এর একটি খণ্ডিত অংশ, একটি খণ্ডিত বিক্ষিপ্ত একটি অংশ। তারা 24-কে রাজনৈতিক রূপ দিতে গিয়ে ক্ষমতার মোহে পড়ে তারা রাজনৈতিক দল গঠন করেছে। তাদের মধ্যে উচ্চবিলাস অভিলাষ জন্ম নিয়েছে যে তাদের রাষ্ট্র লাগবে। চেয়েছিল চাকরি, পেয়ে যাচ্ছে রাষ্ট্র। এই যে মোহ, এই যে লোভ, এই লোভ তাদেরকে ডুবিয়েছে। এবং এই জন্যই তারা কারোর বন্ধু হতে পারেনি। কারণ যে জনগণ, যে জনতা তাদের পিছনে পঙ্গপালের মতো উন্মাদ হয়ে মৃত্যুকে পেছনে ঠেলে দিয়ে সামনে বন্দুকের সামনে বুক পেতে দিয়েছে, সেই জনগণ দেখেছে যে তাদের উদ্দেশ্য আসলে মুক্তি না, তাদের উদ্দেশ্য ক্ষমতা। তাদের উদ্দেশ্য জনগণকে স্বস্তি দেয়া না, শান্তি দেয়া না, রাষ্ট্রকে নিরাপদ রাখা না। তাদের উদ্দেশ্য মসনদ। এটি যখন জনগণ বুঝতে পেরেছে, তখন আবার পঙ্গপালের মতো সরে গেছে, টোপা পানার মতো। ঢিল ছুড়লে একটু ফাঁকা হয়, আবার ওয়েব নাই, মিলে যায়। বিষয়টি এরকম হয়েছে। এখন এনসিপি ডুবেছে লোভে, পুড়েছে ক্ষমতার আগুনে। এনসিপিকে সবাই বন্ধু ভেবেছে। আমি ব্যক্তিগতভাবে আমি বলি, আমি একাধিকবার টেলিভিশন টক শোতে বলেছি যে এই ছেলেপুলেগুলোকে দেখলে আমি আপ্লুত হই, এদেরকে ভালোবাসতে ইচ্ছে করে। কেন এখন ইচ্ছে করে না? আপনি ক্ষমতার মোহে যখন থাকবেন, আমাকে ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করবেন, 24-কে বেচা বিক্রি করে আপনারাই স্টেক হোল্ডার হবেন। বিষয়টি তো এরকম না। 24, আমি তো এনসিপি করি না, আমিও তো 24-এ জেল কাটা মানুষ, আমিও তো 24-এ নির্যাতিত। আমি তো একবারও বলি না যে এটা বেচা বিক্রি করব। কারণ 24 বিক্রির জিনিস না, 24-36 দিনের না, 24-17 বছরের দুঃশাসন, নিপীড়ন, নির্যাতনের পুঞ্জীবিত বিস্ফোরণ। 24-36 দিনে হয়নি, 24-এর প্রেক্ষাপট তৈরি হয়েছে। এখন 90 মিনিটের ফুটবল খেলায় 89তম মিনিটে যে ব্যক্তি গোল দিয়ে দিল সে ম্যাচ জিতিয়ে ফেললো। বাদ বাকি 90তম মিনিট, 89তম মিনিট পর্যন্ত পুরো টিম নিয়ে গেল না।
শুনুন, 24-এর প্রেক্ষাপট তৈরি করেছে বিএনপি। যদি 24-এর সবচেয়ে বড় স্টেক হোল্ডার ধরতে হয় তাহলে বিএনপি রাজনৈতিক দল হিসেবে তারা বড়। তারা মরেছে, লড়েছে। আমরা দেখেছি না নদী সাঁতরে তারা গেছে মিছিলে। আমরা দেখেছি না ছাদের উপর থেকে ছাত্রদল নেতা, ওর নাম হচ্ছে বাসিদকে দোতলার ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে না পুরান ঢাকার। আমরা দেখেছি না যে খিলগাঁয়ের জনির বুকে 18 গুলি। কই এনসিপির কারোর বুকে তো 18টা গুলি তো দূরে থাকা 18টা আচরও নাই তো। এখন এত ত্যাগ বিক্রি করে আপনারা মনে করেন ক্ষোভ প্রকাশ করবেন, বিষয়টি এরকম না। আপনাদের দরকার ছিল এনিহাউ মসনদ। আপনারা ভেবেছিলেন যে 24 বেচা বিক্রি করে আমরা রাষ্ট্র ক্ষমতায় চলে যাব। এজন্য আপনাদের আরও চাই চাইতে চাইতে জামাতের বাড়ি চলে গেছেন। এখন সে দায় বিএনপির, সে দায় এই জনতার। এই জনতা তো আপনাদের গ্রহণ করেছিল, সেটি এক হিসেব। সুতরাং 24কে রাজনৈতিক ফ্রেমিং দেয়া যাবে না। 24 জনতার, 24 সারা দেশের মানুষের ভাই। 24 অপরিহার্য হয়ে গিয়েছিল। শুধুমাত্র এনসিপির ওই কয়জন 29-এর নির্বাচনকে 26-এ নিয়ে আসছে, এটি একেবারে অবান্তর কথা, আমার কাছে মনে হয় অযৌক্তিক কথা। দুঃখিত, আপনার কাছে মাপ চাইবো ভাই, কিন্তু এটি অবান্তর এবং অযৌক্তিক। আরেকটি জিনিস, হামের যে বিষয়টি দেখুন, হাম তো ইউনূস সরকারের একার দায় না। এর আগে হাসিনা সরকারও কিন্তু এই টিকাটি নিয়ে টালবাহানা করেছে। এই টিকাটি দেয় ইউনিসেফের রিপোর্ট এটা বলে না সাইদ খান। না, তারা শেষ সময় তারা টালবাহানা করেছে। তারা কিন্তু হচ্ছে শতভাগ পরিষ্কার বলেছে, যেই টাকা দিয়ে ইউনিসেফের মাধ্যমে নিতে হতো, ইউনিসেফ ওয়ার্ল্ড ওয়াইড এটা নিয়ম হচ্ছে তারা টিকাটা সংগ্রহ করে দেয় এবং এটার জন্য তারা একটা পার্সেন্টেজ পায়। ইউএন এর অধীনে ইউনিসেফে এটা যুগ দেয়। বাংলাদেশের টিকার হার চলে আসছিল, এটা সরকারের এখন বন্ধ হিসেবে টিকার হার 90-এর উপরে চলে আসছে। 90-এর উপরে ছিল। সেইখান থেকে আমরা টিকা না, শুধু হামের টিকা না, ভিটামিন এটা পর্যন্ত আমরা ইপিআই কার্যক্রমে, হ্যাঁ ইপিআই কার্যক্রমটা বন্ধ হয়েছে। এটা সরকার কেন, আসলে আমি আবু হানিফ রাজ্জাকের সাথে আমার নিজেরও ব্যক্তিগত, এই বর্তমান সরকার কোন স্টেটমেন্ট দেয়নি। কে বলেছে স্টেটমেন্ট দিয়ে? কোন স্টেপ নেয়নি, এতগুলো প্রাণ চলে গেছে। এখন কি এটা কিভাবে স্টেপ নিবে? এটা যারা দায়ী, আমি বলছি না আমি হচ্ছে কোন একজন সরকারি কর্মকর্তা, কোন একজন ইউনূসের বিরুদ্ধে মামলা করতে হবে হুট করে, যেটা যে দায়ী। আমি বলছি সরকার অবশ্যই ইনভেস্টিগেট করে ইনিশিয়েটিভ নিয়েছে, না হয় শতভাগ টিকার আওতায় আনছে না, এটা তো ইনিশিয়েটিভ। মৃত্যু ঠেকানো তো আগে, আপনি বিচার করবেন আগে না মৃত্যু ঠেকাবেন আগে? আপনি ঠিক আছে, আপনি এটা বিচার করবেন, কিন্তু না না 3 মাস হয়ে গেল, না সবই ঠিক আছে। তদন্ত কমিটিও গঠন হয়নি। আপনার তদন্ত কমিটি তো হয়েছে, তদন্ত কমিটি না হলে এই যে তথ্যগুলো বাইরে আসলো, এই তথ্যগুলো আসলো কি করে? না গণমাধ্যম এটা নিয়ে এসেছে, গণমাধ্যম থেকে এসেছে, সরকারি ভাবে গণমাধ্যম তথ্য পেল কই? গণমাধ্যম ইনভেস্টিগেশন থেকেই কইছে যারা বলছে। আমার কথা শুনেন, সরকারের কর্তৃপক্ষ যদি তথ্য না দেয়, তথ্য যদি ওপেন না করে, তাহলে গণমাধ্যম তথ্য কই? তথ্য অধিকার আইন করেছেন, আপনি তথ্য দিবেন। সুতরাং সরকার চেয়েছে দেখেই এই তথ্যগুলো বাইরে এসেছে। এটা তো কোনো একটা সুতরাং জায়গায় আমার কথা শুনেন, সরকার ইনিশিয়েটিভ নিয়েছে, আগে মৃত্যু ঠেকানোর ইনিশিয়েটিভটা আগে নিয়েছে। সেই জায়গায় ডেথ রেটটা কিন্তু কমে এসছে। হ্যাঁ, ইপিআই কার্যক্রম পুরোদমে চালু হয়েছে। এখন সরকার এটা তদন্ত অবশ্যই করবে, এবং যদি ওরকম কোনো ইনিশিয়েটিভ না থাকে, আমি আপনার এই প্রোগ্রামের মাধ্যমে আজকে সরকারের কাছে অনুরোধ করব যে এটি যদি আপনারা তদন্ত না করে এর পদক্ষেপ না নেন, তাহলে এর এখনো পর্যন্ত দায়িত্বের পর্যায়ে আছে এগুলো ঠেকানো বা এগুলো নিয়ন্ত্রণ করা দায়িত্ব আপনার অ্যাজ এ গভর্নমেন্ট। কিন্তু যদি আপনি ইনিশিয়েটিভ না নেন, তাহলে দায় হিসেবে আপনার ঘাড়ে বর্তাবে, সরকারের ঘাড়ে অবশ্যই বর্তাবে। এবং ওইটুকুই শেষ। এবং সেই না দায় যখন বর্তায়, এর খেসারত প্রত্যেকটি সরকারকে দিতে। 6 জন শিশু মারা যাওয়ার কারণে 8 দিন হাসপাতালে লাইসেন্স বাতিল হয়ে গেছে। সরকারের সরকারের খেসারত এটা হয়েছে। 600+ শিশু মারা যাওয়ার জন্য কোনো একটা পার্সন, কোনো একটা দায়ী ব্যক্তিকে সরকার খুঁজে বের করতে পারবে না। সরকার অবশ্যই খুঁজছে, এবং আমি তো সেটাই বললাম যে সরকার যদি এখনো এর কার্যকর কোনো ইনিশিয়েটিভ না নিয়ে থাকে, সেটি দায় হিসেবে এই সরকারের ঘাড়ের উপরে বর্তাবে। এবং আমি বিশ্বাস করি যে সরকার মানুষের সরকার হবার চিন্তা করে, মানবিক সরকার হবার চিন্তা করে, তারা অবশ্যই এই বিষয়টি আমলে নেবে, এবং আমলে নিয়েছে, ইতোমধ্যেই নিয়েছে। হয়তো অর্ধেক তথ্য বা খণ্ডিত তথ্য দিতে চাচ্ছে না, এজন্য হয়তো আমরা পাচ্ছি না এইভাবে পুরোটা, কিন্তু সরকার অবশ্যই ইনিশিয়েটিভ নিচ্ছে বলে আমি মনে করি। আমাদের দেশে এতগুলো প্রাণ চলে গেছে, এটা আমার প্রশ্ন জাগে, কারণ তাকে আমি সমর্থন করেছিলাম 5 আগস্টের পরে সরকার হিসেবে প্রফেসর ইউনূস সাহেবকে। আমি জানি তো। আজকে আমার প্রশ্ন জাগে, যখন চীনে 70 জন মারা যায়, আমাদের প্রফেসর ইউনূস সাহেব তিনি চীনের প্রেসিডেন্টের কাছে তিনি শোক বার্তা পাঠিয়েছেন। CNN-এর আমাদের বিখ্যাত সাংবাদিক মারা গেছেন, তিনি শোক প্রকাশ করেছেন। আমার দেশে এতগুলো শিশু মারা গেছে, তিনি একটা শোক প্রকাশ করেনি। এটাকে একজন নাগরিক হিসেবে আপনি প্রত্যাশা করেন কি করেন না? 1 নম্বর প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে,
আমাদের এই যে এই নির্বাচনটা হচ্ছিল একটি গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন, বহুল প্রত্যাশিত, বহুল আকাঙ্ক্ষিত। আমরা অনেক চড়াই উতরাই পেরিয়ে শেষ পর্যন্ত আমরা দেখলাম গণভোটের রায় নিয়ে একটা বিরোধী দলের সোচ্চার, সরকার তার সরকারের দেশ পরিচালনায় তারা সোচ্চার। প্রশ্ন হচ্ছে আলী রিয়াজের নেতৃত্বে যে কমিটিটা গঠন হলো এবং দীর্ঘদিন ধরে যে আমরা এই সম্মিলিতভাবে যে আমরা এই গণভোট গণরায় মানার জন্য যেই বাধ্যবাধকতা ছিল, এগুলো কি সব আসলে এগুলো অস্তিত্বহীন, নাকি এগুলোর সামনে আরও নতুনভাবে আসতে পারে? নতুনভাবে আসতে পারে বলতে বলছি যে এগুলো নতুন ইস্যু করে আবার নতুন আন্দোলনের একটা আপনি আশঙ্কা করেন কিনা? আপনাকে দেখেন, এটা আপনি যে যত প্রশ্ন করছেন লম্বা উত্তর এটার, আপনি দেন আপনার মতো করে সংক্ষেপে। কদ্দূর দিতে পারবো আমি জানি না। আপনি যদি একটা সংসদের কথা আনলেন, প্রথম আসেন ইউনূস সাহেবের কথা, যেটা প্রথম বললেন কি ওই যে এতগুলা প্রাণ গেল, জি, তিনি ওই ইন্টারিম সরকারের ওই যে চায়নায় মারা গেল, সেটার জন্য উনি একটা শোক বার্তা দিছে। চায়নার জন্য শোক দিছে, এখানে 600 মারে তাকে টাচ করে নাই। সোজা বাংলা, আপনার কথার অর্থ হইল এইটা। আমিও ধরে নিলাম টাচ করে নাই। এই যে টাচ করে নাই, টাচ করাটা সঠিক না। হামে যে তার অবহেলা, যেটা আমরা বলতে চান আপনারা, সরকার যতক্ষণ স্টেপ না নিবে ততক্ষণ পর্যন্ত আমার কাছে এটা গ্রহণযোগ্য না। কেন স্টেপ নিচ্ছে না? দুর্বলতাটা কোথায়? আমি আগে লোক বাঁচাবো নাকি, তাইলে কি এত আলোচনা? এই 18 মাসের ইউনুসকে নিয়ে যে রেটে আলোচনা হইতেছে, সেই রেটে কি আমরা শেখ হাসিনার 16 বছর নিয়ে আলোচনা করতেছি? সে তো এখন অপ্রাসঙ্গিক হয়ে গেছে। তো ইউনুসের যে ক্ষমতা ছেড়ে চলে যায়, সে অপ্রাসঙ্গিক না? না, কারণ তিনি তো পালাই যান নাই, তিনি সসম্মানে নিয়ে আমার এসএসএফ এর 1 বছরের নিরাপত্তা নিয়ে তিনি আছেন। এইবার আসেন, এসএসএফ যে দিছে, যদি সে বেআইনি ভাবে নিয়ে থাকে, গায়ের ধরে নিয়ে থাকে, এখন এই সরকার বাতিল করে না কেন? কিভাবে দেয়? আমার 6 মাস পায় নিয়ম অনুযায়ী। আপনি কথাটা- তিনি 6 মাস নিজেই নিয়েছিলেন, বলছেন। সেই 6 মাস বাতিল করা হয়েছে। 6 মাস কে পায়? এসএসএফ পায় না, SSF পায়? নিরাপত্তা পায়, এসএসএফ পায়। নিরাপত্তা পায় এক জিনিস, এসএসএফ পাওয়ার না, এক জিনিস। এসএসএফ পায় 6 মাস। ঠিক আছে, 6 মাস। উনি এটা 1 বছর করেছিলেন, ওইটা সরকার আবার 6 মাস করে সরকার 6 মাস করছে। সরকার 6 মাস করে কেন? একটা অপরাধীর জন্য নীল করে গ্রেফতার করুক। প্রমাণিত অপরাধী না। এই যে সব ডিফেন্স আপনারা মিডিয়া টোটাল মিডিয়ার কমপ্লেন। আপনি আমার কালকে একটা পত্রিকা দেখায়েন, 3 মাসের পত্রিকা বাইর করে আমাকে দেখায়েন যে কোথায় সরকার দুর্নীতি দমনরা এটা করে একটা তথ্য বাজারে ছাড়ছে, যার পরিপ্রেক্ষিতে হামের বিরুদ্ধে তাদেরকে সরকার ইউনিসেফ যদি প্রেস কনফারেন্স না করতো আমরা জানতামই না এটা। আপনি ইউনিসেফ যাওয়ার পর আপনি জানছেন, সরকার জানছে না? সরকার জানছে। স্টেপ কে নিবে? সরকার নিবে। সরকার নিচ্ছে না, কারণ তার হাত থেকে একটা সরকার নিলাম, নির্বাচন করলাম, আমি কিভাবে নেই? বাবা কি সুন্দর, এটা রাষ্ট্র তো। আমি তো সেটা বলছি, আমি তো এই জন্য সরকার কি করছে এটা আমি জিজ্ঞেস করেছি। 600 শিশু মারা গেল, আমি তো এটাও বলছি না না, সরকারের দায়। মারা গেল, আমি এখন দায়িত্ব নিছি, আমি দায়িত্ব নিয়ে এখন কেমনে ধরি, কয়দিন পরে ধরি, ইত্যাদি ইত্যাদি। কি বলতেছেন আপনি টক শোতে? কি টেল মি, এটা তো ফ্যাক্ট। কি ফ্যাক্ট কিসের? আপনি ঘটনা ঘটতেছে বলে আচ্ছা ওই এখনো লাফাইতেছে, হাসপাতালে নিয়ে যায়, পুলিশ এনে পয়সা রয়েছে। আপনি 600